بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাহফ এর ৪৯তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ। অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন বই! এ তো দেখছি আমাদের ছোট এবং বড় প্রত্যেক বিষয়েরই হিসাব রেখেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমি নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনে মাননীয় সংসদ সদস্যদেরকেও স্বাগত জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন ৯৪ স্থানান্তরিত, তারকা চিহ্নিত প্রশ্ন ৯৫ শিল্প মন্ত্রণালয়ে স্থানান্তরিত, তারকা চিহ্নিত প্রশ্ন ৯৬ মাননীয় সদস্য জনাব নাসিরউদ্দিন আহমেদ, মৌলভীবাজার ১, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন ৯৬ এই মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৯৬ মহান জাতীয় সংসদে উত্থাপিত হল। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী। বিসমিল্লাহির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ।
মাননীয় স্পিকার, বর্তমানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 1500 মেট্রিক টন এবং জুরি উপজেলায় খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন। উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করিবার পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব নাসিরউদ্দিন আহমেদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকাটা আমি আগেও বলেছিলাম যে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাকালুকি হাওরের অঞ্চল। এখানে আসলে এই খাদ্য গুদামগুলা পর্যাপ্ত নয় খাদ্য সংরক্ষণের বিষয়ে। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবারও আবেদন করব যে এই বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে এটার ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় কি না। তার পাশাপাশি মাননীয় স্পিকার, ইদানিংকালে আমাদের জুড়ি উপজেলায় আমরা শস্যের অনেক ভালো ফলন আবিষ্কার করা সম্ভব হয়েছে। যেমন এখানে প্রচুর কমলালেবু চাষ হয়, তরমুজ চাষ হয়, আনারসের জন্য এটা একটা উল্লেখযোগ্য এলাকা বলে এখন বিবেচিত হচ্ছে। এই সকল শস্যের জন্য খাদ্য গুদামের আওতায় সংরক্ষণ করার জন্য সিজনাল ফলকে কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয়ের আছে কিনা, যদি থাকে তাহলে কবে নাগাদ সেটা শুরু করবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়কেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, খাদ্য মন্ত্রণালয় হইতে মূলত খাদ্যশস্য সংগ্রহ এবং খাদ্যশস্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ করা হয়ে থাকে। তো এখানে আমরা সারা দেশেই হয়তো আমাদের যে খাদ্য সংগ্রহ আমরা করে থাকি এবং যেটি গুদামজাত করা হয়, এর যে প্রায় 24 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা এখন আছে, এটি আরও কিছু খাদ্য গুদাম নির্মাণ হচ্ছে। এটি হয়ে গেলে 27 লক্ষ টনের মতো ধারণ ক্ষমতা হবে। তবে আরও ধারণ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন আছে। এটি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এলাকা ভেদে এবং খাদ্য সংগ্রহ এবং সেখানে যে স্টোরেজ করার বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সেই অনুযায়ী এখানে যদি প্রয়োজন হয় তাহলে এখানে খাদ্য গুদাম বাড়ানো হবে। আর অন্যান্য ফসলের যে বিষয়গুলো আছে, এটি মাননীয় স্পিকার, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি হয়তো কৃষি মন্ত্রণালয়ের বিষয়। হয়তো সেখানে এই প্রশ্ন করলে জবাব পাওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ময়মনসিংহ 6 জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনার একটা সম্পূরক প্রশ্ন করতে চেয়েছিলেন, প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ার যে খাদ্য গোদামটি দীর্ঘদিন থেকে সেটা স্যাঁতসেঁতে এবং সেখানে ধারণ ক্ষমতা যাই আছে, কিন্তু খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়। পাশাপাশি এটা অনেক পূর্বে করা হয়, বর্তমানে সেটা মাছ বাজার সহ তরকারি বাজারের মাঝখানে অবস্থিত এবং রাস্তাটা খুবই সরু। লোড এবং আনলোড করতে দীর্ঘ সময় পার হয় এবং যানজট হয়। সেটা এই কারণে ওটা সংস্কারও দরকার। পাশাপাশি ওটার জন্য বিকল্প অন্য কোথাও একটা খাদ্য গোদাম আসলে দরকার। এটা মাননীয় মন্ত্রী মহোদয় করবেন কিনা আপনার মাধ্যমে আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়কেও ধন্যবাদ। এখানে ফুলবাড়িয়া ময়মনসিংহে নিজে বিষয় উপস্থাপন করলেন, আমরা এটি ভিজিট করে দেখব। দেখার পর যদি আধুনিকায়ন বা এটিকে রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয় সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরু রাস্তার কথা যেটি বললেন এটিও আমরা খেয়াল রাখবো। আর এর সাথে মাননীয় স্পিকার, যদি প্রয়োজন হয় সেখানে হয়তো অতিরিক্ত খাদ্য গুদাম নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 97, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5 আসন থেকে নির্বাচিত। আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। নেই? ওকে, ওনার নাম কি? জি, কক্সবাজার 3 জনাব লুৎফুর রহমান, on behalf of Mr. Shamsur Rahman Shimul Bishas, you may ask the question, please. Thank you. মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, 72
পাবনা পাসের পক্ষে আমি লুৎফুর রহমান 296 কক্সবাজার 3 তারকা চিহ্নিত প্রশ্ন 97 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 97 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবনা জেলায় গ্রামীণ এলাকায় টেকসই দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত প্রকল্পগুলো চলমান রয়েছে। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ 3য় পর্যায়, গ্রামীণ রাস্তা 15 মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন 2য় পর্যায়। তবে এসব প্রকল্পে আপাতত বিশেষ বরাদ্দের কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সদস্য জনাব কক্সবাজার 3-এর প্লিজ। একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই, সব সময় অন্তরেও থাকে। ধন্যবাদ অসংখ্য মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, 15 মিটারের যে কালভার্টগুলো উনি কি এটা একটু বড় করে 30 মিটার দিতে পারেন কিনা চিন্তা ভাবনা করতে, কারণ এটার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দগুলো দেওয়া সহজ LGD মন্ত্রণালয় থেকে। যদি উনি 30 কিলোমিটার কালভার্টগুলো দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 30 মিটার, মিটার নট কিলোমিটার। 30 মিটার, জি। দুঃখিত। দ্বিতীয়ত হলো যে কক্সবাজার একটা আপনি জানেন যে অতিবর্ষণও প্লাবিত হয়, আবার সমুদ্রের জলোচ্ছ্বাসও প্লাবিত হয়। দুইভাবেই কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত এলাকাতে উনি বরাদ্দ দ্বিগুণ করবেন কিনা সেটাই আমার প্রস্তাব আর কি। মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয় থেকে গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে 4 মিটার থেকে 15 মিটার পর্যন্ত আমরা ব্রিজ কালভার্ট নির্মাণ করে থাকি। তো এটি বড় বড় ব্রিজগুলো আসলে সাধারণত সড়ক জনপথ করে থাকে এবং LGD মিনিস্ট্রি সব ওখান থেকে করা হয়ে থাকে। আমি মনে করি যে এটির মেয়াদও শেষ হয়ে গেছে এই প্রকল্পের। আমরা পরিকল্পনা কমিশনকে জানিয়েছি এটি যদি 2027 সাল পর্যন্ত বৃদ্ধি করা যায় তাহলে যেটা চলমান প্রকল্প রয়েছে সেখান থেকে আমরা ছোট ছোট যে রাস্তাগুলো সংযোগ সড়ক হিসাবে চিহ্নিত থাকে সেগুলোকে আমরা আসলে এই ছোট ছোট ব্রিজ কালভার্ট আমরা 4 মিটার থেকে 15 মিটার করে থাকি। আর ওনার এলাকা তো সবসময় দুর্যোগ প্রবণ কক্সবাজার, সেখানে আমরা সাইকেল সেন্টার করে থাকি এবং সবসময় আমরা এটা নজরদারির মধ্যে রাখি। বড় ধরনের কোনো সাইক্লোন অথবা দুর্যোগ ঘটলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আর বিশেষ বরাদ্দের বিশেষ আবেদন থাকলে সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কুড়িগ্রাম 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম 3 উলিপুর, এর 100 ভাগের মধ্যে 79 ভাগ রাস্তাই হলো কাঁচা এবং এই বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো একেবারে চলাচল অনুপযোগী। এর মধ্যে যে ছোট ছোট ব্রিজ কালভার্টগুলো আছে এর অনেকগুলো আছে ভঙ্গুর দশা। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এলাকার মানুষ, ওনার কাছে বিনীত অনুরোধ, আমাদের এই উলিপুরের দৈন্য দশার জন্য উনি বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উনি যে এলাকা থেকে নির্বাচিত এই নদী বেষ্টিত এলাকা, কয়েকটা নদী ওনার নির্বাচনী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। স্বাভাবিক কারণে বর্ষাকালীন বিভিন্ন গ্রামীণ অবকাঠামোগুলো বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। উনি যদি ওনার এলাকার চাহিদাপত্রটা আমার কাছে দেয় তাহলে আমি চেষ্টা করব ওই সমস্ত অবকাঠামোর জন্য সহযোগিতা প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল 2, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। থ্যাংক ইউ।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে টাঙ্গাইল জেলা যমুনা নদীর পাড়ে অবস্থিত এবং সবসময় নদী ভাঙ্গনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে বন্যা ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়, আমাদের এই যমুনা নদীর পূর্ব পারে কোনো আশ্রয় কেন্দ্র স্থাপন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের ষড়ঋতুর দেশ, কখনো বন্যা, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো ঘূর্ণিঝড়। যখন এই ধরনের দুর্যোগ সংগঠিত হয় তাদের আশ্রয়ের জন্য আমরা দুই ধরনের আশ্রয় কেন্দ্র করে থাকি। একটি হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, একটি বন্যা আশ্রয় কেন্দ্র। তো আমার নোটিশ দিলে আমি বলতে পারবো যে ওনার এলাকায় আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা, আর যদি পরিকল্পনা না থাকে আমরা ভবিষ্যতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 98, মাননীয় সদস্য বিথিকা বিনতে হোসাইন, মহিলা আসন 24। আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন উত্থাপনের আগে প্রথমে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি এবং সেদিনের জুরি বোর্ডের সকল সম্মানিত বিচারক। মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন, দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 17 নং দফায় বলা হইয়াছে মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেসড ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে। শিশুশ্রম বন্ধ করিয়া তাহাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে। এই বিষয়ে নতুন বাজেটে কোনো পরিকল্পনা কিংবা বরাদ্দ রহিয়াছে কিনা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য প্রাইভেট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা রহিয়াছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 98 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শিশু শ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ড বেসরকারি খাতের শ্রমিকদের জন্য লিভিং ওয়েজ হিসেবে পরিচিত ও চিহ্নিত বিশ্বজনীন মজুরির ব্যবস্থা করেছে। উক্ত লিভিং ওয়েজকে প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি হিসেবে চিহ্নিত করা যায়। উক্ত লিভিং ওয়েজ নির্ধারণ করতে গিয়ে MWB আইনের 141 ধারায় বর্ণিত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক প্রাপ্য মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। শিশু ও জবরদস্তিমূলক শ্রম নিরসনের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। শিশু শ্রম নিরসন সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন NP এর মেয়াদ 2026 থেকে 30 পর্যন্ত সম্প্রসারণের খসড়া প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ খাতে বিশেষ অভিযান, আইন প্রয়োগ জোরদার, মামলা দায়ের ও নিষ্পত্তি, উদ্ধারকৃত শিশুদের পুনর্বাসনের জন্য সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 6টি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিশু শ্রম নিরসন ও তাদের পুনর্বাসনের জন্য শিশু শ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে। একনেক কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হলে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে। উল্লেখ্য, প্রতিবছর 12ই জুন বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়। এবছর মন্ত্রণালয়ের পক্ষ থেকে 29শে জুন ব্যাপক আকারে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দিবসটিকে যথাযথভাবে পালন করা হবে। প্রভিডেন্ট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা বা বাস্তবায়ন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের অন্তর্ভুক্ত নয়। তবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 এর বিধান মতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক
সকল খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য রোগের চিকিৎসা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মাতৃত্বকালীন সময়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য বিথিকা বিনতে হুসাইন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, উত্তরটা অনেক লম্বা ছিল, প্রশ্ন কিন্তু অনেকগুলো চলে আসে। যদি আপনি অনুমতি প্রদান করেন আমি 3টি প্রশ্ন করতে পারি, না হয় একটি করছি। একটি করুন দয়া করে, তাহলে অন্য মাননীয় সংসদ সদস্য সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী লিভিং ওয়েজ বেসডের কথা বলেছেন, মজুরি নির্ধারণের কথা বলেছেন মিনিমাম ওয়েজ বেসড কর্তৃক প্রাপ্য মজুরির কথা। মাননীয় স্পিকার, আমি যতদূর জানি এই প্রাপ্যতা শুধু রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এই প্রাপ্যতা আরও অনেক কম। মাননীয় স্পিকার, বাংলাদেশের 400 দেশের শহরে পরিবারের জন্য আনুমানিক জীবনযাত্রার মজুরি 30 থেকে 48 হাজার টাকা, যেটা আমরা ডলার হিসেবে 250 থেকে 390 মার্কিন ডলার ধরতে পারি, যা বর্তমান ন্যূনতম মজুরির আরএমজি ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে তার তুলনায় অনেক বেশি। মাননীয় স্পিকার, আয় ব্যয়ের এই দূরবর্তী ব্যবধানকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কোনো পরিকল্পনা রহিয়াছে কি? মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আবারও ধন্যবাদ। যেহেতু আমি আমার প্রথম প্রশ্নেই আমি একটা ইলাবোরেট উত্তর দিয়েছি, তারপর আমি মাননীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, বর্তমান সরকার যে আগামী অর্থ বছরকে কেন্দ্র করেও আপনি দেখবেন যে সামাজিক নিরাপত্তা খাতে বৈষম্য দূরীকরণ এবং মানুষের কর্মসংস্থান সহ বিশেষ করে দারিদ্র মানুষের জনগোষ্ঠীর জীবনকে প্রাধান্য দিয়ে বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে আশা করি সামাজিক বৈষম্য এবং শ্রম বাজারের ক্ষেত্রেও যে বেতন বৈষম্য রয়েছে সেটিও কমানো হবে। 44টি সেক্টরে ইতিমধ্যেই মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে। বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে প্রত্যেকটি সেক্টরেই শ্রমিকদের আপনার নির্দিষ্ট বেতন কাঠামো সেটা নির্ধারণ করা হবে এবং একই সাথে শ্রমিকদের কল্যাণও নিশ্চিত করা হবে। এখন যে সরকার সার্বজনীন প্রকল্পগুলো ব্যবহার করছে, ফ্যামিলি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড, এগুলো বাস্তবায়ন হলে আশা করি এই বৈষম্যটা কমে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে, কিন্তু আমরা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে প্রবাসী শ্রমিকদের সাথে কথা হয়েছে। সেই জায়গায় প্রবাসীদেরকে নেয়ার জন্যে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয় এবং ভুয়া কোম্পানি থেকে যাদের কোনো অফিস থাকে না, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে কলমে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী সেই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিকদেরকে সেখানে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে বিমান ভাড়া। মাননীয় সদস্য, আমাদের এটা হচ্ছে নট স্টেটমেন্ট, ইটস এ কোশ্চেন। প্লিজ আপনি একটা কোশ্চেন করেন, তাহলে অন্য মাননীয় সদস্য সুযোগ পাবেন আরেকটা কোশ্চেন করার। মাননীয় স্পিকার, আমি ব্যাকগ্রাউন্ডটা বললে কোশ্চেনটাকে ক্লিয়ার হতো। তো এই জায়গায় তারা সেখানে গিয়ে দেখতে পাই যে কোনো কোম্পানি নেই এবং হচ্ছে তাদের কোনো চাকরি পায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে হচ্ছে একজন না খেয়ে রাস্তায় মারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে যারা মানুষকে সাথে প্রতারণা করে বিদেশে নেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং কোম্পানিগুলো যখন চাহিদাপত্র দেয় সেই চাহিদাপত্র সঠিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নতুন করে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছেন। এটা সঠিক যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশি বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছে তারা অনেকে মিলে কিংবা ওই দেশের মালিক পক্ষের সাথে মিলে একটা নামে মাত্র কোম্পানি খুলে তারপরে এখান থেকে অনেক লোক নিয়ে যায়। দেখা যায় সে কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখান কিন্তু বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার ওখানকার
দূতাবাস কর্তৃক সত্যায়িত এখানে জমা দেয়, তখন কিন্তু আমরা এটা ধরে নেই যে ওখানকার এমবেসি যাচাই বাছাই করেছে। তো আমাদের যেটা একটু গ্যাপ আছে, আমি মনে করি আমাদের ওখানকার যারা দূতাবাস বিশেষ করে ওই দেশগুলোতে আছেন তাদের আর একটু কঠোর নজরদারি, মনিটরিং এবং যাচাই বাছাই প্রয়োজন। এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং রয়েছে। এখানে যে জনবল এবং প্রকৃত অর্থে তাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। আমরা এই বাজেটে সরকারের কাছে বরাদ্দ চেয়েছি আমাদের মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেগুলার ডিপ্লোমেসির পাশাপাশি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা কিছু এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ভবিষ্যতে নিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আসলে সম্পূরকের চেয়ে আপনাকে একটু সহযোগিতা করতে চাই, একটু যদি সহযোগিতা। বিতিকা বিনতে হোসেন 324 মহিলা আসন 24, দেখেন অন্তত 40 সেকেন্ড লাগে একটা প্রশ্ন উত্থাপন করতে। আমি চাচ্ছি আপনাকে সহযোগিতা করতে। আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা নতুন, ম্যাক্সিমাম, তো আমরা যাতে বেশি করে মাননীয় মন্ত্রীকে সম্পূরক প্রশ্নটা করতে পারি, সুযোগটা আপনি দিতে পারেন এইটুকু দিয়ে, এইভাবে যে তারকা চিহ্নিত প্রশ্ন 98 এই সংসদে উপস্থাপন করলাম, তাহলে হবে কি, আমি একটু সহজে করতে চাচ্ছি, তাহলে আমরা অনেকে নতুন, এখানে আমরা অনেক ম্যাক্সিমাম নিউ, আমরা আপনার প্রচুর সম্পূরক প্রশ্ন করার সুযোগটা পাবো। এই বিষয়ে আপনি একটু সিদ্ধান্ত দেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটিস সব কিছু করতে হয়। আপনি যেটা বলেছেন এটা ভেরি উইশফুল একটা সাজেশন। অ্যাট দ্য সেম টাইম কোশ্চেন ইটসেলফ get popularity for that particular MP in their constituency. For example, আমি আমার এলাকায় একটা বাইপাস রুট দরকার, আমি কোশ্চেনটা যখন উত্থাপন করব আমার কনস্টিটিউয়েন্সির লোকজন শুনবে, সেই জন্য একটু সুযোগ দেয়া মাঝে মধ্যে। বাট থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। প্লিজ টেক ইউর সিট। তারকা চিহ্নিত প্রশ্ন 99, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 99, আমি কুষ্টিয়া 76 কুষ্টিয়া 2, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মহোদয়কে অনুগ্রহ করিয়া বলিবেন কি, চলতি বছরে কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা উপজেলায় কোনো ব্রিজ কালভার্ট নির্মাণ হইয়াছে কিনা, হইলে তা কি কি? ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 99 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ রাস্তার 15 মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার 26টি সেতু বাস্তবায়িত হয়েছে এবং ভেড়ামারা উপজেলার মোট 11টি সেতু কালভার্ট বাস্তবায়িত হয়েছে। এছাড়াও প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি পেলে প্রয়োজনীয়তা বরাদ্দের সংস্থান অনুযায়ী সেতু কালভার্ট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মিরপুর ভেড়ামারা অঞ্চলে যে পরিসংখ্যান আমি দেখলাম, মাননীয় মন্ত্রী মহোদয় বললেন এতটা ব্রিজ হয়ে গেলে, কালভার্ট হয়ে গেলে তো আর খুব বেশি বাকি থাকার কথা নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার মিরপুর এবং ভেড়ামারায় অসংখ্য খাল এবং নদীর উপরে অনেকগুলো ব্রিজ এবং কালভার্টের প্রয়োজন, যা 3 মিটার থেকে 15 মিটারের মধ্যেই হওয়া সম্ভব। এজন্য প্রকল্প বৃদ্ধির কথা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। আমার প্রশ্ন
যে সমস্ত ব্রিজ এবং কালভার্টের প্রস্তাবনা ইতিমধ্যে আমরা উপজেলা ত্রাণ অফিসের মাধ্যমে প্রেরণ করেছি, সেগুলা কি এবছরে বাস্তবায়ন হবে কিনা, সাথে সাথে আরেকটু সম্পর্ক ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু রাস্তা করা হয় যেটা এইচবিবি এবং ইউনিক ব্লক, এই রাস্তাগুলির 2টা রাস্তা মাত্র করা হয় এক একটি উপজেলায়। আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য, আপনি সরাসরি প্রশ্ন করেন দয়া করে। সেই 2টার কাছে আরও 2টা যোগ করে প্রতি উপজেলায় অন্তত যে সমস্ত রাস্তাগুলির আইডি নেই সেই রাস্তাগুলি করার জন্য ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে জনগণ উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী বলেছি যে 26টি এবং 11টি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে। একটু আগে আমি বলেছি যে আমরা এটির মেয়াদ বৃদ্ধির জন্য পরিকল্পনা কমিশনে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। ওটি যদি মেয়াদ বৃদ্ধি হয়ে যায় তাহলে আমরা আরও নতুন কিছু সংযুক্ত করতে পারবো। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের যে হেরিংবন রাস্তা এইচবিবি রোড, এটি আমরা আবার এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। এটির জন্য আমরা পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছি। এটা যদি অনুমোদন হয়ে যায় সামনের বছরে আমরা 2000 কিলোমিটার অন্তর্ভুক্ত করব। এখানে 50% অর্থাৎ ইউনিব্লক দিয়ে করব 50%, আর 50% করব দেশি ইট যেটা আমাদের আছে এটি দিয়ে করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন, বাট মাননীয় সদস্য আপনাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমরা স্টেটমেন্টে না গিয়ে সরাসরি প্রশ্নতে যাব, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আমার পটুয়াখালী 112 বাউফল 2 দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হয়, এখানে আজকে যে বিষয় উত্থাপন করা হয়েছে তার পাশাপাশি আমি বিশেষভাবে একটু জানতে চাই যে আমাদের স্কুল সংলগ্ন যে সাইক্লোন সেন্টারগুলো হয়, আমার বাউফল, লোহালিয়া এবং তেঁতুলিয়া নদী বেষ্টিত একটি এলাকা, 15টি ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন চন্দ্রদ্বীপ, শুধুমাত্র নদীর উপরে গজিয়ে ওঠা একটা ইউনিয়ন। সেখানে পরিকল্পনার মধ্যে এটি আছে কিনা যে স্কুল কেন্দ্রিক যে সাইক্লোন সেন্টার, সেখানে বন্যা বা এখন যে মৌসুম চলতেছে হাজার হাজার মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, যে সাইক্লোন সেন্টারগুলো আছে সেখানে মাননীয় স্পিকার তাদের সংকুলান হয় না। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের সাইক্লোন সেন্টার স্কুল প্রতিষ্ঠান যেগুলো হওয়ার কথা সে ব্যাপারে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, এবং বিশেষ করে আমার পটুয়াখালী বাউফলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি জানেন যে ওনার অঞ্চলটা সবসময় ঘূর্ণিঝড় আক্রান্ত এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সংগঠিত হয়। ইতিমধ্যে আমাদের বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি। এ প্রকল্পটা চলমান রয়েছে। ওনার ওখানে যদি আরও চাহিদা থাকে, উনি যদি আমাকে একটা ডিও লেটার দেয়, আমি এটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সিলেট 6, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটি ব্যাপারে জানতে চাই যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে কালভার্টগুলা নির্মিত হয় এবং রাস্তাগুলা, তার মানগুলা কিন্তু খুবই নিম্নমানের হয়, কারণ তাদের লোকালি ইনফ্রাস্ট্রাকচার বা যে লজিস্টিক সাপোর্ট যেগুলা, যে অফিসার্সগুলা বা ইঞ্জিনিয়ার, এই সেকশনটা অত্যন্ত দুর্বল। এগুলার মান বৃদ্ধির ব্যাপারে কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, এবং করলে সেই কাজগুলো যাতে টেকসই হয় সেভাবে করার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনার আসলে কষ্ট হচ্ছে বারবার উঠা বসা, বাট এইটা মাননীয় সকল সংসদ সদস্যরা আসলে আপনার মন্ত্রণালয় থেকেই ডেভেলপমেন্ট কাজটার সাথে সম্পৃক্ত থাকে। আমি দুঃখিত বারবার আপনাকে উঠতে হচ্ছে, প্লিজ আনসারটা যদি দিতেন। না মাননীয় স্পিকার, ধন্যবাদ। একটা জবাবদিহিতার মধ্যে তো থাকা দরকার।
আমি মনে করি যে উনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন কিছুটা অভিযোগ আকারে করেছেন যে আমাদের কাজের মান নিম্নমানের। আমার মনে হয় কথাটা সঠিক নয়, কারণ আমাদের ব্রিজ, কালভার্ট এবং হেরিংবন রোডের যে চাহিদা, আমার মনে হয় এখানে সব সংসদ সদস্যরাই আমাদের কাছে প্রচুর ডিও লেটার পাঠিয়েছে এবং উপজেলা, জেলার থেকে আমাদের কাছে চাহিদাপত্র পাঠিয়েছে। আমি মনে করি এ ব্যাপারে যদি কোথাও স্পেসিফিক কোনো কাজের গুণগত মান খারাপ হয়ে থাকে, ওনারা যদি এ ব্যাপারে আমাদের নোটিশে নিয়ে আসে, অবশ্যই আমরা সেটা দেখব। আশা করি আমরা আমাদের যে 4 থেকে 15 মিটার ব্রিজগুলো করা হয়, এগুলো অত্যন্ত টেকসই এবং খুবই উপযোগী ব্রিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আক্তার হোসেন, রংপুর 4, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দুর্যোগের বিষয়ে প্রশ্নটা করব। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা একটা জানবার বিষয় আছে, আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ, সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দটাগুলো দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতেও এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে, এটা কিন্তু সরকারি দল, বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না। এবং এই দুর্যোগের যে অর্থগুলো বরাদ্দ করা হয়, এই বরাদ্দগুলো কিন্তু করা হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে, জনগণের থেকে এই অর্থগুলো আহরণ করে তারপরে জনগণের পিছনে এটা বরাদ্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল, গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল, গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য। এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। এই কারণে আমরা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমরা জানতে চাই যে আসলেই কি বাংলাদেশের দুর্যোগ আসবার ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দলকে বিবেচনা করে আলাদা দুর্যোগের কোনো মানচিত্র তৈরি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করবার জন্য যে সরকারের তরফ থেকে বরাদ্দগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রটাতে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, এবং কবে নাগাদ বিরোধী দলের যারা আমরা বঞ্চিত হয়েছি, আমাদের আসলের মানুষেরা বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষদের বঞ্চনা ঘুচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের জন্য উপকার হবে। সে ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন একটা, ইফ ইট ইজ ট্রু অ্যান্ড ফেয়ার, আপনি দয়া করে একটু উত্তর দেন, আমরা সকলেই শুনি। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয় থেকে তো বিভিন্ন প্রকারের কার্যক্রম পরিচালিত হয়। উনি স্পেসিফিকভাবে যে কথাগুলো উত্থাপন করেছেন, দুর্যোগের নানাবিধ কার্যক্রম আমি একটু আলোচনা করেছি যে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র করি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করি। যখন যেখানে দুর্যোগ সংগঠিত হয় জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে আমাদের বরাদ্দ দেয়া রয়েছে, জিআর ক্যাশ এবং জিআর রাইস। আর উনি টিআর কাবিখার কথা বলেছেন, যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদাপত্র দেয় সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারাও পেয়ে যাবেন, আপনারাও পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। আপনার পরশুর মধ্যে যারা চাহিদাপত্র দিয়েছেন তাদেরকে আমরা বরাদ্দ দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।
অনেক চেষ্টা করার পর অবশেষে আপনার নজরে আমি আসতে সক্ষম হয়েছি। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে ইতিপূর্বেই আমি মৌখিকভাবে জানিয়েছিলাম এবং লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি এবং বৃষ্টির সাথে শিলাবৃষ্টি, এমন শিলাবৃষ্টি হয়েছিল একটা শিলের ওজন ছিল 1 কেজির মতো। সেই 1 কেজি শিলের কারণে টিনের ঘরগুলো এমনভাবে ছিদ্র হয়েছে। মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন। সেই ঘরের ভিতরে ঢুকলে আকাশ দেখা যায়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে লিখিতভাবে ডিউ লেটার দিয়ে জানিয়েছিলাম এবং আজকে আপনার মাধ্যমে আমি জানতে চাই যে সেই ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোকে আপনার মন্ত্রণালয় থেকে সাহায্য দেওয়া হবে কিনা এবং সাহায্য করা প্রয়োজন। আমি নিজে পরিদর্শন করতে গিয়েছিলাম, তাদেরকে কথা দিয়ে এসেছিলাম সরকারের তরফ থেকে আমরা তাদেরকে সাহায্য করব। আপনার তরফ থেকে আমি তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক সময় বাংলাদেশে দুটি দুর্যোগ বেশি সংঘটিত হচ্ছে, একটি হচ্ছে বজ্রপাত, একটি হচ্ছে শিলাবৃষ্টি। তো শিলাবৃষ্টিতে প্রচুর গ্রামের মানুষের যারা টিনের বাড়ি, টিন ছিদ্র হয়ে গেছে, এগুলো রিপোর্ট আমরা সংগ্রহ করেছি। কিন্তু বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ঢেউটিন ক্রয়ের কোনো ব্যবস্থা করে যায়নি। আমরা সাম্প্রতিক সময় ঢেউটিনের প্রকিউরমেন্টের জন্য অনেক দূর এগিয়েছি। আমরা হয়তো শীঘ্রই টিন পেয়ে গেলে যে সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টির কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ঢেউটিন দিয়ে সহায়তা করব এবং গৃহ মঞ্জুরি যেটি এটিও আমরা বরাদ্দ দিব। আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আমরা বরাদ্দ দিতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 100, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। আপনি দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুল হাসান, তারকা চিহ্নিত প্রশ্ন 100 মহান সংসদে উত্থাপন করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে বাংলাদেশে অসংখ্য তরুণ এবং বেকার যুবক যারা বিদেশগামী হয়, তাদের অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না যে বিনা সুদে ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা সরকার করবে কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 100 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য, সংসদের সামনে আনার জন্য। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তা ভাবনা করছি। একই সাথে আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ চালুর কোনো স্কিম সরকারের নাই। তবে আমাদের দেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থানের প্রতি বেশ একটা আগ্রহ এবং গুরুত্ব আছে। তার পরামর্শ আছে এই সেক্টর নিয়ে কিভাবে ডেভেলপ করা যায়। সেই বিবেচনায় ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে 1 কোটি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির একটা আমাদের টার্গেট আছে, সেটা পূরণের লক্ষ্যে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে তখন হয়তো এটি বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই আপনার মাধ্যমে, আমরা লক্ষ্য করছি যে বিদেশে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন,
এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়, তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না। এরকম অনেক ঘটনা ঘটে। সম্প্রতি যে ঘটনা হয়েছে আমার এলাকায়, কম্বোডিয়ায় একজন পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ 6 মাস যাবৎ হাসপাতালে আছে। তার পরিবারের সাথেও যোগাযোগ নাই, শুধু একটু জানা গেছে যে একটা হাসপাতালে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও গিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ায় এক সৈনিক সেখানে মৃত্যুবরণ করে, তার লাশ আজ পর্যন্ত পরিবারের কাছে আসেনি। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমাদের স্থানীয় ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মাননীয় সদস্য সরাসরি কোশ্চেন করেন দয়া করে প্লিজ, তাহলে অনেকেই সুযোগ পাবেন। এই দুইজন আমার এলাকার, এখনো আমরা কোনো কিছু জানতে পারিনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই তাদের দেশে আনা, লাশ আনা এবং আহত ব্যক্তিকে নিয়ে আসার ব্যাপারে কোনো প্রক্রিয়া ওনারা অবলম্বন করেছেন কিনা বা কি অবস্থায় আছে এটা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। একটা দ্বিতীয়বারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমি যে কোশ্চেনটা করতে পারতাম না, আপনি মাননীয় প্রতিমন্ত্রী অবহিত আছেন আমার কনস্টিটিউয়েন্সিরও একজনের লাশ সৌদি আরবে কয়েক মাস যাবৎ। আপনাকে আমি বলেছিলাম ওই উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাব। প্লিজ, থ্যাংক ইউ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার আবেদনটি ইতিমধ্যেই অর্থ সার করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হয়তো আপনাকে আপডেট করা হয় নাই। আমাদের সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, দুটো বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে যারা বিদেশে গিয়ে পঙ্গু কিংবা আহত হয় তাদেরকে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের বিষয়, এবং প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনার বিষয়টি। যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে, বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাদের লাশ আনা 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায় তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে। আর যারা আনডকুমেন্টেড, অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না, মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়োগকর্তার সাথে চুক্তি অনুযায়ী আপনার সেই ক্ষতিপূরণটা বা লাশের খরচটা বেয়ার করে। এই প্রসিডিংগুলো করতে গিয়ে হয়তো কিছুটা সময় লাগে অনেক ক্ষেত্রে। আর কম্বোডিয়ার কথা যেটা বলেছেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এরকম কিছু দেশে আমাদের কিছু লোকেরা যাচ্ছে না জেনে, সেটা অনেক জায়গায় একটা প্রতারণার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনি ইতিমধ্যেই পত্রপত্রিকা তো খেয়াল করেছেন, রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে। তো রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে কিছু আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, সেটা প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। বাট এমনিতে যারা অন্যান্য দেশে এই ধরনের সমস্যা আছে, তারা যদি আমাদের দূতাবাস, শ্রমকল্যাণ উইং, আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা হয়তো একটু সময় লাগে, সরকারি কাজ আপনারা জানেন সকল কাজের একটু সময় লাগে, বাট ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পাশের বসা প্রতিবেশী, পাশে থাকা সত্ত্বেও আপনাকে সরাসরি কোশ্চেন করছেন না, থ্রো স্পিকার করতে চাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, আপনারা সকলে জানেন 24-এর গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মিডল ইস্টে যারা অবস্থান করছিল সৌদি আরব সহ, সেইখানে অনেকেই আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। দেশের প্রতি ভালোবাসা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ সেখানে থেকে করে। জানা মতে অসংখ্য নেতৃবৃন্দ সেইখানে কর্মী আমাদের গ্রেপ্তার হন, আটক হন। অনেকে দেশে ফিরে এসেছেন এবং আসার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। এখনও অনেকে সেইখানে মানবেতর জীবনযাপন করছেন, পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ আটক আছেন।
আমি মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, যারা ফেরত আসছে তাদের কোনো ক্ষতিপূরণ অথবা যারা যেখানে এখনও নাজুক অবস্থায় রয়েছে, আটক রয়েছে, অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, তাদের ব্যাপারে সরকার কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা তাদের অবদান অনুযায়ী, কারণ এটা অত্যন্ত নৈতিক একটা দায়িত্ব মনে করি। আমি সবিনয়ে জানতে চাই তাদের ব্যাপারে মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করেছে অথবা করবেন কিনা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। এটা ঠিক যে আজকের এই সংসদ থেকে আমাদের স্মরণ করতে হয় আমাদের প্রবাসীদের জুলাই আন্দোলনের ভূমিকা, এবং বিশেষ করে মিডল ইস্টের মতো দেশগুলো থেকে যারা আমাদের আন্দোলনের প্রতি সলিডারিটি এক্সপ্রেস করেছে, তারা একটা বড় ঝুঁকি নিয়ে করেছিল। তো অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রচেষ্টায় মোটামুটি তাদের সকলকে ফিরে আনা হয়েছে। তবে কয়েকজন অভিযোগ করেছেন যে এখনও তাদের পরিচিত স্বজন কেউ জেলে আছে। এই ক্ষেত্রে সেটা আমরা সরকারিভাবে যাচাই বাছাই করার চেষ্টা করছি যে প্রকৃত অর্থে সেই আন্দোলনের সমর্থনের কারণে নাকি কোনো ব্যক্তিগত অপরাধের কারণে। আমার মনে হয় যে আন্দোলনের কারণে এখন আর কেউ জেলে নাই, কারণ সেটা তো মুক্ত হয়েছে। আর যারা ফিরে এসেছে তাদের একটা বড় ক্ষতিপূরণ হয়েছে, এটা ঠিক যে ব্যবসা বাণিজ্য করতো, অনেকে মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য করতো, সেক্ষেত্রে তাদের যে ধরনের ক্ষতি হয়েছে সেইটা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই। কয়েকজনকে দেওয়া হয়েছে, কয়েকজনের বিষয়ে হাইকোর্টের একটা ডিরেকশন আছে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা ইতিবাচকভাবে ভাবছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন মহিলা আসন 44 মার্দিয়া মমতাজ, মাননীয় সদস্য মার্দিয়া মমতাজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 2022 থেকে 2025 পর্যন্ত 3 লক্ষের বেশি নারী শ্রমিক বিদেশে গমন করেছেন। তাদের নিরাপত্তা, বেতন বঞ্চনা, চুক্তি লঙ্ঘন ইত্যাদি ছাড়াও প্রায় 94% নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হন। আমার প্রশ্ন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের নিয়োগকর্তা যাচাই, বীমা ইত্যাদির পাশাপাশি তাদের জন্য 24 ঘন্টা হটলাইন এবং সেফ হোমের কোনো ব্যবস্থা করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও আপনার মাধ্যমে ধন্যবাদ যে প্রশ্নটি করায়। আমাদের বাংলাদেশ থেকে 16135 টোল ফ্রি একটি হটলাইন পরিচালনা করা হয়, যেটা দেশের বাইরে থেকেও আমাদের যে কোনো প্রবাসী যে কোনো সেবা কিংবা অসুবিধার কথা এখানে জানাতে পারবে। যদি তারা জানায় আমরা এখান থেকে ওই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমাদের বাইরের দূতাবাসগুলোর মাধ্যমেও তাদের সেবা দেওয়া হয়, এবং আগে অনেকগুলো দেশের সাথে আমাদের এমইউ ছিল না, এখন আমাদের বিভিন্ন দেশের সাথে এমইউ হচ্ছে, যার ফলে আমরা আমাদের শ্রমিকদের মর্যাদার প্রশ্নে কিংবা তাদের সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি তারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় সেটা একটা প্রতিকার দাবি করতে পারি। সৌদি আরবে আমাদের 2টো সেফ হোম আছে। এছাড়া ওমান সহ মিডল ইস্টের কয়েকটা দেশে আরও পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে, এবং প্রকৃত অর্থে আগের চেয়ে এখন এই মিডল ইস্ট থেকে যে আমাদের নারী শ্রমিকরা একটা নির্যাতনের শিকার হয়ে আসছে, এখন সংখ্যাটা কিছুটা কমতেছে, এবং আমাদের আইনি সহায়তা প্রতিকার পাওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের এবং দূতাবাসের সমন্বয়ে সেখানে আইনি সহায়তাও দেওয়া হয়। এবং আমাদের নারী শ্রমিকদের বিশেষ করে পাঠানোর ক্ষেত্রে এখন আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি যে প্রকৃত অর্থে তারা যেখানে যাচ্ছে সেখানে কাজের পরিবেশ এবং আপনার আইএলও কিংবা আন্তর্জাতিক সংস্থার যে মানদণ্ড অনুযায়ী শ্রমিকরা তাদের সোশ্যাল প্রোটেকশনগুলো পাবে কিনা সেগুলো এনশিওর করার পরে আমরা পাঠাচ্ছি। এবং এখন বিশেষ করে আমাদের সব ক্ষেত্রে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স পুল তৈরি করার কথা ভাবছি, যেন আমরা মন্ত্রণালয় এবং ওই দেশের নিয়োগকর্তারা যেন এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্মী নিতে পারে, এবং সেখানে আমাদের মন্ত্রণালয় একটা সরাসরি সম্পৃক্ত থাকে এজেন্সির বাইরেও। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 101 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁ 2, দয়া করে আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি
ও হরিপুর উপজেলায় বর্তমানে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত? উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকরণ করিবার পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তাহা কি? ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 101 মহান জাতীয় সংসদে উত্থাপিত হল। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 4,500 মেট্রিক টন ও হরিপুর উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 3,500 মেট্রিক টন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা এলএসডি কেন্দ্রে 3টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করিবার পরিকল্পনা রহিয়াছে। হরিপুর উপজেলার খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি করিবার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই, তবে হরিপুর উপজেলার খাদ্য গুদাম আধুনিকায়ন করিবার পরিকল্পনা রহিয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আমাদের হরিপুর বালিয়াডাঙ্গি কৃষি নির্ভর এলাকা এবং বর্তমানে এই এলাকায় লক্ষ লক্ষ টন ভুট্টা উৎপাদন হচ্ছে এবং এই বর্ষাকালে এই ভুট্টা উৎপাদন হওয়ার জন্য শুকানোর অভাবে অনেক ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে। এটি একটি, আর একটি হলো এই সময় আমাদের এই আসনে আপনারা জানেন যে আম বেশি উৎপন্ন হয় এবং 200 বছরের একটি আম গাছ, সূর্যাপুরে আম গাছ এই বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত। এই আমকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো হিমাগার তৈরি করা হবে কিনা, পাশাপাশি এই যে লক্ষ লক্ষ টন ভুট্টা মানে শুকানোর অভাবে ক্ষতি হচ্ছে, সেটা শুকানোর ব্যবস্থা করা যাবে কিনা এবং সেটা মানে গুদামে রাখা যাবে কিনা, তার জন্য ব্যবস্থা করলে আমি খুশি হব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মহোদয়কেও ধন্যবাদ। খাদ্য মন্ত্রণালয় মূলত ধান, চাল এবং গম সংগ্রহ করে থাকে এবং সংরক্ষণ করে থাকে। এখানে ভুট্টা এবং উনি আরও যে আম সহ অন্যান্য যে ফলের কথা বললেন বা ফসলের কথা বললেন, এগুলো খাদ্য মন্ত্রণালয় আওতাভুক্ত নয়, মেবি কৃষি মন্ত্রণালয় আওতাভুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনি নোটিশ দিলে হয়তো তারা সেই পরিসংখ্যান বা তথ্য বা জবাব দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। খুলনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব S.K. আব্দুল আজিজুল বারী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আমার দিঘলিয়া উপজেলায় দীর্ঘদিন কোনো খাদ্য গুদাম নেই। এবারও যখন সরকার ধান এবং চাল ক্রয় করল প্রায় 400 টনের মতো, আমরা সেটা 500 থেকে 600 টন উন্নীত করেছি, কিন্তু যেহেতু খাদ্য গুদাম নেই, এই চালগুলো ধানগুলো আমাদের বিক্রয় করতে হয় নদী পার হয়ে ফুলতলা নামক একটি উপজেলায়। সেখানে স্থানীয় মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন, তাহলে আরেকজনও সুযোগ পাবে। আমার স্টেটমেন্ট প্রশ্ন, না। আমার দিঘলিয়া উপজেলায় নতুন করে খাদ্য গুদাম নির্মাণ করা হবে কিনা, যেহেতু আগেও ছিল না কোনো খাদ্য গুদাম, এখনো কোনো খাদ্য গুদাম নেই। সুতরাং কৃষকরা তাদের ধান বিক্রি করতে হলে অন্য উপজেলায় যেতে হচ্ছে। আমার প্রশ্ন তাই, দিঘলিয়া উপজেলায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে কি না? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্য মহোদয়কে ধন্যবাদ। এখানে যে সমস্ত উপজেলায় খাদ্য গুদাম নেই, এই সমস্ত উপজেলাগুলোতে খাদ্য গুদাম নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, দেখে দিঘলিয়া উপজেলায় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বা এলাকাবাসীর চাহিদা মোতাবেক খাদ্য গুদাম নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 102 মাননীয় সদস্য জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 14, দয়া করে আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি জসিমউদ্দিন আহমেদ, 291, চট্টগ্রাম 14, চন্দনাইশ আংশিক সাতকানিয়া। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 102
মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 102 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। আমি দুঃখিত, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই উত্তরটা অনেক বড়। আপনি চাইলে আমি পড়বো অথবা আপনি পঠিত বলেও গণ্য করতে পারেন। এটা পঠিত বলে গণ্য হবে, বাট তারপরে প্রথম 2-3টা লাইন একটু পড়েন দয়া করে প্লিজ। জি, বিগত সরকারের ভুল নীতির ফলে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে। এছাড়া বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পিছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধজনিত মূল্য বৃদ্ধি, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, বিদেশে চামড়াজাত পণ্যের প্রচুর ডিমান্ড, চামড়া পণ্যগুলো খুবই এক্সপেন্সিভ। আমাদের দেশের চামড়াগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে যে দেশে বেশি ডিমান্ড সেখানে রফতানি বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে ধন্যবাদ। চামড়া বিগত 3 বছর চামড়া রপ্তানি $1 বিলিয়ন আটকে আছে, 1.10 থেকে 1.15। মূলত হাজারিবাগ থেকে যখন চামড়া শিল্প স্থানান্তরিত হয় সাভারে, সেই স্থানান্তরের উদ্দেশ্যটা ঠিক ছিল, কিন্তু বাস্তবায়নটা ঠিক হয় নাই, ভালোভাবে হয় নাই, যে কারণে স্থানান্তরের প্রক্রিয়াতে অনেক সম্ভাবনাময় চামড়া শিল্প ওইখানেই ঝরে পড়ে। আরেকটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, এই কারণে চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগে যা ছিল তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এবং এটার প্রতিফলনটা পাওয়া যায় প্রত্যেক বছর কুরবানির সময়। কুরবানির সময় আগে যত চামড়া ব্যবসায়ীরা যত ক্রেতা ছিলেন, ব্যবসায়ী ক্রেতা, এখন সেই পরিমাণটা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে, যে কারণে চামড়া সংরক্ষণে সমস্যা হয়। তো আগামী দিনে আমরা যেটি করতে যাচ্ছি, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে জানানোর উদ্দেশ্যে বলছি, আমরা শুরু থেকে চামড়াটা যেন ভালোভাবে আমরা আহরণ করতে পারি, সেজন্য প্রথমত প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে স্লটার হাউস করব ইনশাল্লাহ। সেখান থেকে জবাই এবং স্কিনিংয়ের প্রক্রিয়াটা যদি যান্ত্রিকভাবে ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে আহরণের পরিমাণ আমাদের কাছে বাড়বে। দ্বিতীয়ত, সাভারে যে সিইটিপি আছে সেটির প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার দৈনিক, কিন্তু বাস্তবে পাওয়া যায় 14 থেকে 16,000। এটির যে দুর্বলতা ত্রুটি, এটি সংশোধন করে এটিকে 25,000 কিউবিক মিটারে উন্নীত করা হবে। আর অন্য যেগুলি একটা নির্ধারিত সাইজের উপরে যতগুলি ট্যানারি আছে, তাদের প্রত্যেকে যেন নিজস্ব ইটিপি করতে পারেন, সেই জন্য কারিগরি এবং আর্থিক সহযোগিতার এই সরকার দিবে, সেইভাবে আমরা পরিকল্পনা করছি। আর প্রত্যেকটি ফ্যাক্টরি ওইখানে যেন LGW কমপ্লায়েন্ট হয়, সেজন্য আমরা উদ্যোগ নিব, তাদেরকে কারিগরি সহায়তা দিব, আর্থিক সহায়তা দিব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, যদি এই কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ দেশের স্বার্থে করতেই হবে, তাহলে চামড়া শিল্পটি একটি বিকল্প খাত হিসাবে আবির্ভূত হবে এবং এই খাতের এক্সপোর্ট পটেনশিয়াল 10 বিলিয়নের উপরে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। উই নিড দ্যাট। মাননীয় সদস্য কুড়িগ্রাম 2, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছেন। আতিকুর রহমান মুজাহিদ, দয়া করে সরাসরি কোশ্চেন করেন প্লিজ, স্টেটমেন্ট না। থ্যাংক ইউ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা ভেরি স্ট্রেইট। কুড়িগ্রাম একটা সর্ব উত্তরের জেলা, কোনো বাণিজ্য নাই। সেখানে আমাদের স্থলপথে যে সোনাহাট বন্দর, সেটার কার্যক্রম দীর্ঘদিন ধরে ওই পরিমাণ যত বড় হওয়া দরকার সেভাবে কোনো আগায়নি। সেক্ষেত্রে দ্রুত গতিতে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এটাকে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে, পাশাপাশি যেহেতু বাণিজ্য কম, এই অঞ্চলে বিশেষ প্রণোদনা দিয়ে বাণিজ্য
বাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ সরকার গ্রহণ করবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং মাননীয় সদস্যকে ধন্যবাদ। প্রণোদনা দিয়ে বাণিজ্য বাড়ানোটা একটু মুশকিল, তবে ওই জায়গাতে এই বন্দর সম্প্রসারণ করলে, বড় করলে বাণিজ্য তার নিজ গতিতে স্ফীত হবে কিনা এটার একটা সম্ভাব্যতা আমরা যাচাই করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নরসিংদী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্লিজ গো স্ট্রেট টু দ্য কোয়েশ্চেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হলো, আমরা এই ঈদুল আজহার আগে আমাদের হাতে অ্যাটলিস্ট তো 2 মাস সময়ও ছিল কমপক্ষে। এই যে চামড়াগুলো সংরক্ষণ করলো, আমরা লবণ দিলাম ফ্রি, এই চামড়া আবার যারা চামড়া সংগ্রহ করলো তারা নদীতে ফেলে দিল, কারণ যে দামে কিনলো সরকারের দাম কিন্তু সেই দাম হলো না, দামের মধ্যে পার্থক্য থাকতে তারা তো বিক্রিও করতে পারলো না, সংরক্ষণ হলো না। তাইলে যারা ক্ষতিগ্রস্ত হলো এই চামড়া কিনে, এখনো চামড়া হাজার হাজার চামড়া পড়ে আছে, তাদের চামড়া নেবেন না তাদেরকে ক্ষতিপূরণ দিবেন? ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে ধন্যবাদ। আপনার উদ্বেগকে আমি আমলে নিচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার, একটা জিনিস বুঝতে হবে, সরকার যে চামড়ার মূল্যটা নির্ধারণ করে দেয় সেটি হচ্ছে সংরক্ষিত চামড়ার মূল্য, যেটি লবণ মাখানো চামড়া। আর আরেকটা জিনিস হলো, চামড়ার গুণগত মান থাকে। পশুর গা থেকে চামড়া খুলে নেওয়ার সময় সেটা যদি স্কিলফুলি করা হয় সেটার একরকম প্রাইস থাকে। যে কিনবে সে তো কাজটা করে তার ব্যবসায়িক সেন্স থেকে। আর পশুর চামড়ার মধ্যে গরুর চামড়ার যেরকম কদর আছে, মার্কেটে চাহিদা আছে, শুধু ব্ল্যাক বেঙ্গল গোট ছাড়া অন্য ছাগলের চামড়ার সেরকম বাজারে সেরকম চাহিদা নাই। তো সেই কারণে চামড়া যদি ঠিকমতো সংরক্ষণ করা হয়, লবণ মাখানো হয়, কারো কাছে যদি সেই চামড়া থাকে, কোথাও সংরক্ষিত থাকে, এবং আমাদের মাননীয় কোনো সদস্য যদি এই বিষয়ে আমাদেরকে জানান, আমরা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেটা যেন কেনা হয় সেটা নিশ্চিত করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্রশ্ন, নট স্টেটমেন্ট, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ 1 ঘন্টা হাত উঁচু করে বসেছিলাম মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত যে আপনি দেখেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজকে 94 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি আমার ছিল, সেটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু কি কারণে স্থানান্তরিত হয়েছে জানি না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা, যদি থাকে সেটি কি, এবং এই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আগের প্রশ্নের উত্তরে একটা বাক্য রয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন সেটা বলে ফেলতে পারি। ও প্লিজ। জি, হাউসে যেহেতু উপস্থাপন করা হলো, অসম্পূর্ণ উত্তর দেওয়াটা ঠিক না, সঙ্গত না। চামড়া আমাদের এই বছরে এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি তাতে 1 কোটি 1 লাখের মতো পশু কুরবানি হয়েছে। তার মধ্যে 60 লাখের মতো সংরক্ষিত চামড়ার রেকর্ড আমাদের কাছে আছে, 60 লাখের মতো। সুতরাং বর্তমান বিবেচনায় যে পরিমাণ চামড়া আমরা সংরক্ষণ করতে পেরেছি এবং যেটি ইভেন্চুয়ালি ট্যানারিতে আসবে সেটার পরিমাণ সন্তোষজনক। আচ্ছা, আমি আমার মাননীয় সদস্য, পরবর্তী সদস্য যিনি প্রশ্নটা করেছেন, আমদানি এবং রপ্তানির আড়ালে $8 বিলিয়ন পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, এটা একটা পারসিভড অ্যামাউন্ট। এখন আমদানি রপ্তানির আড়ালে, আমদানির অনেকগুলির মধ্যে টেরিফ আছে, সেই প্রাইস ফিক্স আছে, অনেকগুলির মধ্যে পিএসআই আছে, প্রিশিপমেন্ট ইন্সপেকশনের ক্লজ আছে। যদি এই প্রিশিপমেন্ট ক্লজ এবং
টেরিফ ভ্যালুর বাইরে কোনো পণ্যের মধ্যে যদি এরকম কোনো দুর্বলতা থাকে যেটিতে বেশি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি স্টাডি গবেষণার বিষয় মাননীয় স্পিকার। এটি শুনতে বা বলতে যেরকম সোজা মনে হয়, হাজার হাজার পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশে পণ্য এবং সেবা মিলে, আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি, গত বছর আমাদের আমদানি ছিল 67 বিলিয়নের মতো। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 103 মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, দয়া করে আপনি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 103 মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় বলবেন কি নেফাই জেলার সদর উপজেলায় অবস্থিত 2টি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত? উক্ত খাদ্য গুদামদ্বয় আধুনিকায়ন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? থাকলে তা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নীলফামারী জেলার সদর উপজেলায় বিদ্যমান 2টি ইউনিটের খাদ্য গুদামে ধারণ ক্ষমতা 6000 মেট্রিক টন। উক্ত খাদ্য গুদামদ্বয় আধুনিকায়ন করিবার পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জানেন যে উত্তরাঞ্চল হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। এমনকি নীলফামারী জেলা যে উর্বর একটি জেলা, এই জেলাতে নীল চাষের জন্য বাধ্য করে ব্রিটিশরা নীলকরদের অত্যাচার, নীল বিদ্রোহ, নানান রকম ঘটনার প্রেক্ষিতে নীলফামারী নামের উৎপত্তি পর্যন্ত হয়েছে নীলফামারী জেলায়। এই নীলফামারীতে যে এলএসডি গোডাউনগুলো রয়েছে, 2টি গোডাউন রয়েছে, এগুলো সিএসডি গোডাউনে রূপান্তর করা অত্যন্ত জরুরি। এবং এখানে রাইস ড্রায়ার, চাতাল, এমনকি এই এলাকায় এই গোডাউনগুলোতে ধান শুকানোর যে নতুন আধুনিক মেশিন আসছে, সেই মেশিন স্থাপন করা দরকার। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চল, নীলফামারী জেলা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের একটি জেলা। এই জেলায় এই সদর উপজেলার খাদ্য গুদামগুলোতে আধুনিকায়নের মাধ্যমে শস্য সংরক্ষণের ব্যাপারে সরকারের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। নীলফামারী সদর উপজেলায় মোট গুদামের সংখ্যা 8টি। এখানে যদি খাদ্য সংরক্ষণ এবং খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যদি আমরা আরও লেটেস্ট তথ্য আমরা অ্যানালাইসিস করব, যদি প্রয়োজন হয় সেখানে গুদামের সংখ্যা বাড়ানো হবে। এখানে মাননীয় সংসদ মহোদয় একটি বিষয় নিয়ে এসেছেন, ড্রায়ার মেশিন। ড্রায়ার মেশিন, এটির মাধ্যমে ধান আমাদের ক্ষেতে কৃষক ভাইয়েরা আবাদ করেন, ওই ধানটা ক্ষেত থেকে উঠিয়ে আনার পরেই এটি ড্রায়ার মেশিনে দিয়ে এটিকে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আমরা এটি পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছি, কারণ এই শুকানোর পর যদি চাউল ধান থেকে যে চাউল উৎপাদন বের হবে, এই চাউলগুলো যদি ইনট্যাক্ট থাকে, যদি না ভাঙে, তাহলে এই মেশিনগুলো ব্যবহার করা যাবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন যে মেশিন যারা সাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করেছি। আমরা পরীক্ষামূলকভাবে 2-3টি জায়গায় এই মেশিনগুলো
পরীক্ষা করব। পরীক্ষা করার পর যদি এটিকে দেখা যায় যে হ্যাঁ চাল উৎপাদনের ক্ষেত্রে এটি ভালো ফল দিবে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা এলএইচডিগুলোতে ড্রায়ার মেশিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। নওগাঁ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ফজলে হুদা, দয়া করে আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মাননীয় খাদ্য প্রতিমন্ত্রীর মহোদয়ের কাছে প্রশ্ন, সেটি হচ্ছে নওগাঁ জেলা আপনারা জানেন যে সারা বাংলাদেশে ধান সাপ্লাই দেয়, ঢাকা শহরেও দেয়। এইখানে দীর্ঘদিনের দাবি গুদামজাতকরণ করবার জন্য এখানে একটা সাইলো প্রতিষ্ঠা, এবং সে প্রকল্পটাও কিন্তু বরাদ্দ করা হয়েছে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার 48,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার সম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ, এই শিরোনামের অধীনে। কিন্তু জায়গা এটার বরাদ্দ করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে, বিগত বেশ কিছুদিন থেকে কাজ বন্ধ আছে। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন, এটার কি কোনো প্রকল্পটা কি এখনো চালু আছে কিনা, না থাকলে এইটা কেন নাই, আর থাকলে এটা কত দ্রুত কাজ সম্পন্ন করা যাবে? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। এখানে মাননীয় স্পিকার, এখানে মহাদেবপুরে একটি সাইলো স্থাপনের পরিকল্পনা ইতিপূর্বে গ্রহণ করেছিল তৎকালীন সরকার, এবং জমি অ্যাকোয়ারও হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এটি কাজ শুরু হয় নাই, এবং কাজ শুরু না হওয়ার কারণে এই প্রকল্পটি ইতিমধ্যে ড্রপ হয়ে গেছে। আর এখানে সাইলো যে বিষয়টি, সাইলোতে আমাদের চাল সংরক্ষণ করা এখানে খুব কঠিন হয়ে যায়, কারণ চাল যেটি বিদেশ থেকে আমদানি হয়ে আসে বা দেশে যেটা আমরা সংগ্রহ করি, এটি বস্তার মাধ্যমে সংগ্রহ করা হয়। এখন এই সাইলোতে চাল নিতে গেলে বস্তাগুলো খুলে আবার চাল এখানে নিতে হয়, নিয়ে আবার যখন সাইলো থেকে চাল বের করা হয় তখন আবার বস্তায় ভরতে হয়। এটি সময়ও যেমন লাগে তেমন এটি কস্টিংও বেড়ে যায়। এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে সাইলো থেকে বেরিয়ে এখানে যেভাবে আমাদের এলএইচডি বা সিএইচডিগুলো আছে সেইভাবেই খাদ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। মাননীয় সংসদ সদস্য মহোদয় যে কথা বললেন, নওগাঁর এলাকা চাল উৎপাদনের জন্য উৎপাদনের একটি বড় এলাকা, এখানে প্রয়োজন হলে এখানে মহাদেবপুরে যে জায়গা অ্যাকোয়ার করা হয়েছে সেই জায়গাগুলোতে আবার হয়তো সিএইচডি বা এলএইচডি এখানে নির্মাণ করা যেতে পারে বা নির্মাণ করা সম্ভব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী আপনাকেও। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির 71 উপবিধি 5 অনুযায়ী যে বৈঠকের জন্য নোটিশ দেওয়া হয়েছে, সেই বৈঠকে 71 ক বিধি অনুযায়ী মাননীয় সদস্যগণ কর্তৃক 2 মিনিট করে দেয়া বক্তব্যের নোটিশসমূহের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি টেবিলে উপস্থাপিত হলো। এখন এটা না, মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 63 মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন নোটিশ নম্বর 108 জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া, কুমিল্লা 2। নোটিশ নম্বর 109 জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। নোটিশ নম্বর 110 জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6। নোটিশ নম্বর 111 জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। নোটিশ নম্বর 112 জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3। নোটিশ নম্বর 113 জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3।
নোটিশ নম্বর 114 জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5। নোটিশ নম্বর 115 জনাব মোহাম্মদ মজিবুর রহমান, রাজশাহী 1। নোটিশ নম্বর 117 জনাব মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3। নোটিশ নম্বর 118 জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। নোটিশ নম্বর 119 জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5। নোটিশ নম্বর 120 জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, বগুড়া 4। নোটিশ নম্বর 121 জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। নোটিশ নম্বর 122 জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। নোটিশ নম্বর 123 জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। নোটিশ নম্বর 124 জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4। নোটিশ নম্বর 125 জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5। নোটিশ নম্বর 126 জনাব এস কে আজিজুল বাড়ি, খুলনা 4। নোটিশ নম্বর 127 রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। নোটিশ নম্বর 128 মুন্সি রফিকুল আলম, ফেনী 1। নোটিশ নম্বর 129 রোকিয়া বেগম, মহিলা আসন 45। নোটিশ নম্বর 130 জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2। নোটিশ নম্বর 131 জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10। 132 অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। 133 আমি সিরিয়াল বলছি, নোটিশ নাম্বারটা বলছি না সময় বাঁচানোর জন্য। 133 জনাব মোহাম্মদ এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 1। 134 জনাব আক্তার হোসেন, রংপুর 4। 135 শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। 136 জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। 137 জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। 138 জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। 139 কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। 140 জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11। 141 জনাব মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1। 142 জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। 143 জনাব আব্দুল হান্নান মাসউদ, নোয়াখালী 6। 144 রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3। 145 জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। 146 শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। 147 তাসমিয়া প্রধান, মহিলা আসন 47। 148 জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার 2। 149 জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5। আমি আর সিরিয়ালটা গেলাম না, আমি সিরিয়ালটা ফলো করছি, শুধু নামগুলা বলি সময় বাঁচানোর জন্য প্লিজ। জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5। জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1। জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। জনাব মোহাম্মদ এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী 1। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2। জনাব জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 2। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2। জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলু, নাটোর 2। জনাব মঞ্জুর এলাহি, নরসিংদী 3। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2। মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 6। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7। মোসাম্মদ শাম্মী আক্তার, মহিলা আসন 22। জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ 3। সঞ্জিদা ইসলাম, মহিলা আসন 16। সানসিলা জেব্রিন, মহিলা আসন 15। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। জনাব এমরান আহমেদ চৌধুরী, সিলেট 6। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3। উল্লেখিত নোটিশগুলোর মধ্য হতে আমি বগুড়া 4 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, মহিলা আসন 46 হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব, আমি দুঃখিত বিয়ার
প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজিস। আমি আবার পড়ছি। নোটিশগুলির মধ্য হতে বগুড়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য, এটা কোনটা কোথায় লেখেন নাই তো, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, এবং চট্টগ্রাম 15 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিট অর্থাৎ 30 মিনিটসের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ দয়া করে পড়বেন না। এখন তো নাম ঘোষণা, এটা জি, জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। কিছুদিন আগে মুসলমানদের যে পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক সেই ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। এই 6 লক্ষ শিক্ষককে, কর্মচারীকে কোনো বেতন প্রদান করা হয়নি। মে মাসের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এদেশের শিক্ষকদের জাতীয়করণ, সর্বপ্রথম জাতীয় বেতন স্কেলের 50% বেতন দিয়েছিলেন তৎকালীন সময়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়া এদেশের শিক্ষকদেরকে উৎসব ভাতা দিয়েছেন, এদেশের শিক্ষকদের 20% বেতন দিয়েছেন। আজকে তারই সরকার ক্ষমতায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এদেশের শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট চালু করার জন্য প্রায় 4000 কোটি টাকা দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই সরকারের আমলে শিক্ষকরা বেতন পাবে না, এটা তো হতে পারে না। এই জন্য এই সরকারকে বিতর্কিত করার জন্য শিক্ষকদের মাঝে একটি মহল, একটি গোষ্ঠী চক্রান্ত করে এই শিক্ষকদের বেতন প্রদান থেকে বিরত রেখেছিলেন। তাই আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দোষী ব্যক্তি যারা, কারণ আজকে জুন মাসের 8 তারিখ, এই 8 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত তাদের মে মাসের বেতন দেওয়া হয়নি। যখন 2001 থেকে 6 সনে যে সরকার ছিল আমাদের বিএনপি সরকার, সেই সরকারের সময়ে যদি ঈদ 15 তারিখে হতো, সেই মাসের বেতন দিয়ে দেওয়া হতো, কিন্তু এখন কেন পারে নাই? আর প্রতি মাসের বেতন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার কথা প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপন কেন বাস্তবায়ন করা হচ্ছে না? এই ব্যাপারে যারা দোষী তাদেরকে। ধন্যবাদ মাননীয় সদস্য। পাবনা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার, আপনার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধিতে উত্থাপনীয় বিষয় হলো আমার নির্বাচনী এলাকার চাটমোহর উপজেলার মির্জাপুর খেয়াঘাট পয়েন্টে একটু সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৭০ পাবনা 3 এ আসনের চাটমোহর উপজেলার মির্জাপুর অষ্টমনীষা খেয়াঘাট পয়েন্টে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকাযোগে গুমানি নদী পারাপার হয়। এ খেয়াঘাট দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নদী পারাপার হয়। এখানে গুমানি নদীর দুপারে স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাংক, বিমা, পোস্ট অফিস, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, ঐতিহাসিক 2টি বড় হাট বাজার, মসজিদ, মন্দির, শিল্প, কল কারখানা সহ হাজার হাজার একর কৃষি ফসলি জমি রয়েছে। এমতো অবস্থায় নদী পারাপারে মাঝে মধ্যেই নৌকা ডুবির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মাননীয় স্পিকার। তাই এই দুর্ঘটনা এড়াতে ও জনদুর্ভোগ লাঘবে ঐতিহাসিক গুমানি নদীর উপরে
মির্জাপুর খেয়াঘাট পয়েন্টে একটি সেতু নির্মাণ করা আশু প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন বিধায় উক্ত গুমারি নদীর উপরে মির্জাপুর বাজার খেয়াঘাট পয়েন্টে একটি সেতু নির্মাণ করে জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, এখানে আমি একটি কথা বলতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান লিডার অফ দ্য হাউস মাননীয় প্রধানমন্ত্রীর মাতা বেগম খালেদা জিয়া, তিনি 2002 সালে ঐতিহাসিক চাটমোহরে বালুচর ফিল্ডে তিনি যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করে দিয়েছিলেন। আর 1 মিনিট সময় ওনাকে বাড়ান, আমরা একটু শুনি ওনার কথাগুলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে দুজন ব্যক্তির কথা হাউজে আসলে আমরা সবাই এক হয়ে যাই। তোর মধ্যে একজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। 2 নম্বর হলো তারই স্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়া 2002 সালে আমার পাবনা 3-এর চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর ফিল্ডে তিনি যে কয়েকটি ব্রিজ এবং বড় বড় রাস্তা উদ্বোধন ঘোষণা করে দিয়ে ফলক উন্মোচন করে দিয়েছিলেন। অথচ সেই মাননীয় স্পিকার, সেই রাস্তাগুলোর বেহাল দশা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। মাননীয় স্পিকার, আজ পর্যন্ত ওই ব্রিজগুলো হয়নি মাননীয় স্পিকার। তা আমি লিডার অফ দ্য হাউস, এখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করি বিষয়টি নোটে নেবেন বলে আমি আশা করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে হাউজে আমার এলাকা চলন বিল বিধৌত এলাকা। ধন্যবাদ মাননীয় সদস্য। কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয় কুমিল্লা বিমানবন্দর চালু করা প্রসঙ্গে। ইতিহাস হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দর স্থাপিত হয়েছিল জনগণের সম্পত্তিতে। পরবর্তী পর্যায়ে স্বাধীন হওয়ার পর, পাকিস্তান হওয়ার পর, বাংলাদেশ পর এই বিমানবন্দর চালু ছিল। জনগণের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। 96 থেকে 2000 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এর সম্পত্তি ইপিজেডকে দিয়ে দেন, কিন্তু নির্দেশ ছিল বিমানবন্দরটি চালু রাখার। এটা চালুর পক্ষে মূল কারণ হলো কুমিল্লা এখন শীর্ষ বৈদেশিক জেলা। এই জেলার মোট জনসংখ্যা 65 লক্ষ, 13% ওদের বিদেশে থাকে। তাদের যদি আটবার যায় তাতে বিমান লাভজনক হবে। এই বিমানবন্দরে বর্তমানে যে টাওয়ার থেকে অন্যান্য স্থাপনা আছে, এগুলা 80টি বিমান ব্যবহার করে, যার জন্য ওই বিমানবন্দরে মাসিক 2 কোটি টাকা রোজগার এখনও হয়। বিমানবন্দর সংলগ্ন গড়ে হচ্ছে ইপিজেড। এই ইপিজেডের বিনিয়োগকারী আসা যাওয়ার জন্য এটা একটি মাধ্যম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় বন্ধ হয়ে যায় ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে, তখন এই বিদেশিরা যেতে পারে না, ইপিজেডের ক্ষতি হয়। এই বিমানবন্দর চললে ভারত, চীন, সিঙ্গাপুর, ব্যাঙ্গকোক পরিবহন বিমানে ইপিজেডের সেবা গ্রহণ করতে পারে। এই বিমানবন্দরের স্বাস্থ্যসেবা পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, ব্যাঙ্গকোক যেতে পারে। কুমিল্লা জেলায় রয়েছে দর্শনীয় স্থান, সেগুলো দেখতে পারে। আমি অনুরোধ জানাবো, মাননীয় বিমানবন্দরটি দান খেতেও বিমানবন্দর করেছে এই দেশে এই স্বাধীনতার পরে, কিন্তু এই বিমানবন্দরটি চালু হয় নাই। তাতে মনে হয় কুমিল্লার প্রতি অবজ্ঞা, অবহেলা এবং বৈষম্য। আমি বিশ্বাস করি বর্তমান সরকার, জনাব তারেক রহমানের সরকার, দেশের জনগণ নির্বাচিত সরকার, এই বিমানবন্দরটি চালুর জন্য আমি আমার পাশেই বসা বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি এখন আমার প্রতিবেশীর হক আদায় করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধিতে আনিত যে প্রশ্ন, সেটা হচ্ছে নীলফামারী জেলা শহর আমার নির্বাচনী এলাকা। এই জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি কোনো সড়ক বা রেল যোগাযোগ নাই। ঠাকুরগাঁ জেলা শহর নীলফামারী জেলা শহর থেকে সবচেয়ে নিকটে। এই জেলা শহর থেকে নীলফামারীতে আসতে 76 বা 86 কিলোমিটার 2টা রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। অথচ সরাসরি রাস্তা আছে, যে রাস্তাটার দূরত্ব হলো 42 কিলোমিটার, যেখানে একটি ব্রিজ প্রয়োজন। এই ব্রিজটি হচ্ছে দিনাজপুর জেলার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি এবং খানসামা উপজেলার
জয়গঞ্জ পয়েন্ট আত্রাই নদীতে যদি একটি ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়, তাহলে নীলফামারীর সাথে ঠাকুরগাঁও জেলার শহরের সরাসরি দূরত্ব দাঁড়ায় মাত্র 42 কিলোমিটার, এবং সেখানে দুই পারের রাস্তাও রয়েছে। এই রাস্তাটা রিজিওনাল হাইওয়ে যতটুকু জানা যায়, এটাকে ন্যাশনাল হাইওয়ে করে যদি দূরত্ব কমানো যায়, তাহলে ঠাকুরগাঁও জেলার জন্য আমাদের এই রাস্তা এবং ব্রিজ অত্যন্ত উপযোগী হবে। নীলফামারী জেলা এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার জন্য এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় সেতু হিসাবে এবং রাস্তা হিসাবে বিবেচিত হবে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ব্রিজ নির্মাণ করে রাস্তাটি সম্প্রসারণ করার মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটানো সম্ভব হবে কিনা। একই সঙ্গে নীলফামারী শহর থেকে রংপুরের সরাসরি যোগাযোগ না হয়ে সৈয়দপুরের মাধ্যমে যোগাযোগ হওয়ার কারণে দূরত্ব অনেকখানি বেড়ে যায়। নীলফামারীর থেকে সরাসরি পাগলাপীরে ওঠার জন্য কিশোরগঞ্জ উপজেলা হয়ে যদি রাস্তা নির্মাণ করা যায়, রাস্তা আছে সেটাকে যদি বৃদ্ধি করা যায়, তাহলে রংপুরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয় আমার নির্বাচনী এলাকায় জরাজীর্ণ পাকা রাস্তাসমূহ সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3, কালকিনি, ডাসার উপজেলা ও মাদারপুর সদরের একটি অংশ নিয়ে। আমার ডাসার উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নেই খুব নিচু এলাকা। বর্ষা মৌসুমে প্রায় প্রতিটি রাস্তাই পানিতে ডুবে যায়। আমরা প্রায় গত 2 বছর যাবৎ যে রাস্তাগুলো একদমই নষ্ট হয়ে আছে, সে রাস্তাগুলো কোনোভাবেই সংস্কার হচ্ছে না। আমরা বিভিন্নভাবে আমাদের জেলা যে এক্সএন অফিস আছে সেখানেও যোগাযোগ করেছি। আমরা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু রাস্তাগুলো মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই জন্য এই রাস্তাগুলো জরুরি মেরামত করে জনসাধারণের চলাচল উপযোগী করা দরকার বলে আমি মনে করি। পাশাপাশি আবার বর্ষা মৌসুম আসছে, এভাবে চলতে থাকলে দেখা যাবে সেই পাকা রাস্তাগুলো আবার কাঁচা রাস্তায় পরিণত হচ্ছে। পাকা রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না এভাবে চলতে থাকলে। এজন্য আমাদের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমার নির্বাচনী এলাকায় বিশেষ করে ডাসার উপজেলার 5টি ইউনিয়নেই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। জরুরিভাবে একটু দৃষ্টি দেওয়ার জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। কক্সবাজার 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কাঠামো, অবকাঠামো উন্নয়ন ও উপজেলার সকল অফিসের জন্য ভ্রমণ নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকায় কক্সবাজার শহর, কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও উপজেলা। ঈদগাঁও উপজেলাটা নতুন হয়েছে মাননীয় স্পিকার 2021 সালে। এটা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই সময়। পরে 1921 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আজ অবধি কোনো প্রশাসনিক ভবন সেখানে নাই। ইউনো অফিসটা আপনার ভাড়া বাসায়, ইউনো অফিসটা এবং সব চলতি দায়িত্ব যা আছে কক্সবাজার সদর থেকে, রামু থেকে সব চলতি দায়িত্ব। এখানে কোনো ফায়ার স্টেশন নাই, হেলথ কমপ্লেক্স নাই এবং সব ভাড়া বাসায় থাকে। সেই কারণে কেউ সেখানে উপজেলায় থাকতে চায় না। তাই আমি স্থানীয় সরকার, মাননীয় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায়ী মন্ত্রী জনাব আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যাতে জরুরি ভিত্তিতে প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন এবং সেখানে রাস্তাঘাটে যাতে উন্নয়ন করা হয়। এইটা একটা ঐতিহাসিক জায়গা এবং খুব অর্থ সমৃদ্ধ জায়গা। এখানে প্রায় প্রতি ঘর থেকেই
আপনার সবাই বিদেশে থাকে, ফরেন রিমিটেন্স পাঠায়, ফরেন রিমিটেন্স যোদ্ধা সকলেই। আর এখানে চিংড়ি জমি, লবণ জমি এসব আছে। তো এইখানে যত বেশি আপনারা উন্নয়ন করবেন, যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি আয় হবে সরকারের। তো এই বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।